আমি মীরা। বয়সে আমি 18-র গণ্ডি পার করে সবে কলেজমুখী হয়েছি। সুতরাং মা বাবার মনে বিবাহের ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছে। এই বুঝি মেয়ে কোনো বিপদে প্ররোচিত হয়। বাবা আমার স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার, এলাকায় ভালোই নাম ডাকাচ্ছে। আর আমি হলাম বাবার একমাত্র আদরের কন্যা। কলেজে গিয়ে প্রথমে কয়েকদিন একটু কেমন কেমন লাগলেও পরিবেশ ভালোই লাগতে শুরু করলো। নতুন নতুন বন্ধুদের সাথে সময়টা বেশ ভালোই কাটতো। কলেজের বন্ধুদের মধ্যে কোনো একজন আমার কাছে স্পেশাল হয়ে উঠল। অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, নাম অভিজিৎ। খুব অল্প কয়েকদিনেই আমরা দুজন দুজনের খুব কাছের হয়ে উঠেছিলাম। আমি ওকে অভি বলেই ডাকতাম। অভি আমার থেকে সিনিয়র, ওর ফাইনাল ইয়ার চলছে। আমরা দুজনেই অতপ্রতভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠেছিলাম। এদিকে বাড়িতে ক্রমশই বিয়ের জন্য চাপ দিতে থাকছে। আমার মন থেকে কষ্ট হলেও আমি অভির উপর বোঝা হতে চাইছিলাম না। আজ বাড়ি ফিরে দেখলাম কুট্টু মামা এসেছে। আমার খুব ভালোবাসে। দেখা মাত্রই আমি মামাকে জড়িয়ে ধরলাম। মামাও তার একমাত্র ভাগ্নির প্রতি স্নেহের কোনো খামতি রাখল না। আমার জন্য আনা মামির হাতে তৈরি প্রিয় আচার তুলে দিল। রাতে খাওয়ার সময় মামার সাথে সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আমি ডিনার সেরে একটু তাড়াতাড়ি উঠে পড়লাম অন্য দিনের তুলনায়। আসলে রাতে শোয়ার আগে আমি আর অভি বেশ খানিকটা সময় নিজেদের মধ্যে গল্প করি, তাই কিছুটা বাধ্য হয়েই আমি উঠে পড়লাম। রোজকের মতো আজও নিজেদের মধ্যে বেশ খানিকক্ষণ গল্প করলাম। রাতে শুতে যাওয়ার আগে বাথরুমের দিকে যেতে বাবার ঘর থেকে শুনতে পেলাম মামা যেন আমার বিয়ে নিয়ে বাবাকে কিছু বলছে। যেতে গিয়ে থেমে গেলাম। মামার কথা অনুযায়ী ওনার হাতে একটা সুপাত্র আছে। বাবা হ্যাঁ করলেই উনি তাদের সাথে কথা বলবেন। বাবা আমার অত্যন্ত নিরীহ প্রকৃতির, তাই সমস্ত কথা শুনে গেল, কিন্তু হ্যাঁ বা না কিছুই সঠিকভাবে বলতে পারল না। এদিকে আমার মাথায় বাজ ভেঙে পড়ল। মনে মনে বলতে লাগলাম, কেন যে মামা বাড়িতে এলো। সেদিনের জন্যই আমার রাতের ঘুম চলে গেল। সকালে যত তাড়াতাড়ি পারলাম কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। অভিকে সব কথা খুলে বললাম। দুজনে ঠিক করলাম আমরা বাবার সম্মুখীন হব, বাবাকে আমাদের অবস্থান জানাবো। অভির কথা মতো আমি একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। বাবা যেহেতু রিটায়ার্ড, তাই সারাদিন বাড়িতেই থাকে। আমি বাড়ি ফিরে বাবার কাছে সব কথা খুলে বললাম। এও বললাম অভি ওনার সাথে দেখা করতে চায়। আমার এতটুকু বিশ্বাস ছিল বাবা কোনোদিনই আমার বিরুদ্ধে গিয়ে কিছু করবে না। বাবার কথা মতো অভি একদিন বাবার সাথে দেখা করতে এলো। বাবা খুব অল্প সময়ের মধ্যেই অভির ভদ্র ব্যবহার ও সাদাসিধে মনের পরিচয় পেয়ে গেল। অভি সেদিন একটু রাত করেই বাড়ি ফিরল। আমি বাবার সম্মতি শোনার জন্য মুখিয়েছিলাম। বাবাও প্রত্যাশিতভাবে নিজের সম্মতির কথা জানালো। মুখে কিছু প্রকাশ না করলেও সেদিন আমি মন থেকে খুব খুশি হয়েছিলাম। ইনফ্যাক্ট আমাদের বাবা মা দুজনেই অভিকে মেনে নিয়েছিল। এবার শুধুই দিন গোনার পালা, আর অভির একটা ভালো চাকরি, আর কিছুই না। তাহলেই আমাদের প্রেম অভিযান সফল। এরপর বেশ কয়েকদিন আনন্দের সাথেই কাটল। অভিও চাকরি পাওয়ার জন্য উঠে পড়ে লাগলো। বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিতে লাগলো, সরকারি চাকরির পরীক্ষায় বসতে লাগলো। কিন্তু মনের মতো কিছু একটা পাচ্ছিল না। দেখতে দেখতে মাস 6 কেটে গেল। এতদিনে কুট্টু মামার কানেও সব কথা পৌঁছে গেছে। জানি না তার রিয়াকশন কেমন। আমিও দিনরাত ঠাকুরের কাছে অভির চাকরি পাওয়ার জন্য প্রার্থনা করতে লাগলাম। অবশেষে ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকালো। একটা সরকারি ব্যাংকে অভির চাকরি হয়ে গেল। শুধু প্রবলেম একটাই, যেখানে পোস্টিং পেল সেখান থেকে প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয়। সেখানেই থেকে সার্ভিস করতে হবে। অভিও আর বেশি কিছু না ভেবে ওটার জন্য রাজি হয়ে গেল। অভি যেখানে পোস্টিং পেল জায়গাটির নাম পাতুয়া, পাহাড়ি এলাকা, একটাই ব্রাঞ্চ। সবকিছুর কন্ট্রোল কলকাতার হেড অফিস থেকে হয়। সার্ভিসে জয়েন করে খুব সহজেই ওখানে একটা কোয়ার্টার পেয়ে গেল।
এবার শুধুই সেই দিনের অপেক্ষা, যেদিন আমাদের দুটি হাত এক হয়ে যাবে। দুজনেই একে অপরের কাছে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। বাবাও আর বেশি দেরি না করে অভির মায়ের সম্মতি নিয়ে বিয়ের দিন ফাইনাল করলেন। অভিদের ছোট্ট ফ্যামিলি, অভি ও তার মা। বাবা অনেক আগেই মারা গিয়েছেন। আমার বাবা তার যথেষ্ট সামর্থ্য দিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠান পালন করলেন। অভি বিয়ের জন্য দিন 15 ছুটি নিয়েছিল, কিন্তু এই কটা দিন খুব সহজেই কেটে গেল। অভি তার ছুটি কাটিয়ে আবার কাজে যোগ দিল, কিন্তু আমার সঙ্গে নিয়ে যেতে পারল না। ওখানে গিয়ে আগে একটা ঘর জোগাড় করবে, তারপর আমাকে নিয়ে যাবে। বিয়ের পর এভাবে একা একা থাকা মোটেও ভালো লাগছিল না। মনটা আমার সেখানেই পড়ে থাকে, দুবেলা শুধুই ফোনে যোগাযোগ। অভিও হন্যে হয়ে একটা ঘর খুঁজছিল, কিন্তু মনের মতো ঘর পাচ্ছিল না। অবশেষে ব্যাংকের ম্যানেজারের সৌজন্যে একটা ভালো ঘরের সন্ধান পেল। ঘরটি ব্যাংকেরই কোনো এক এমপ্লয়ির। অভির কথায় নিপাট ভদ্রলোক, খুবই ভালো এবং মোটামুটিভাবে বাড়ি ভাড়াটার সামর্থ্যের মধ্যে। এরপর একটা উইকেন্ডে অভি এসে আমার সাথে করে নিয়ে গেল। বিয়েটা কাটিয়ে অবশেষে কলকাতা থেকে নীরাকে নিয়ে পটুয়ায় ট্রান্সফার হলাম। কমলেশবাবু মানে বাড়ির মালিক আমরা আসবো বলে আগে থেকেই একটু তোড়জোড় করে রেখেছিল। ঘর বাথরুম পরিষ্কার করে থাকার উপযুক্ত বানিয়ে দিয়েছিলেন। আমার রিকোয়েস্টে সামান্য একটু অগ্রিম দিয়ে ঘরটা একবার রং করিয়ে নিয়েছিলাম। ভদ্রলোকের 2 তলা বাড়ি, নিচের তলায় উনি থাকবেন না, ওপরের তলায় আমরা। নীরারও নতুন ঘর পছন্দ হলো। খোলামেলা পরিবেশ, দক্ষিণে খোলা জানালা, হু হু করে হাওয়া বইছে। আর কি চাই, কলকাতায় দম আটকে যাওয়ার মতো পরিবেশের থেকে ঢের ভালো। বিয়ের পর একটার পর একটা এমন সব চাপ যাচ্ছে যে বলার কথা না। যাই হোক, এবার একটু চাপ ছেড়ে বাঁচলাম। বেশ কয়েকদিনের মধ্যে নীরা আর গোপা কাকিমার মানে কমলেশবাবুর স্ত্রীর মধ্যে অটুট বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। আমাকে আর বেশি চিন্তা করতে হতো না, কেউ তো একজন আছে নীরার সঙ্গ দেওয়ার জন্য। আমার তো রেগুলার ফিরতে ফিরতে প্রায় 8:30 9টা বেজে যায়। কমলেশবাবু একদিন রাতে আমাদের ডিনার নিমন্ত্রণ করলেন। সবাই গল্প করে দারুণ সময় কাটালাম। কমলেশবাবু তার চাকুরি লাইফের কিছু মজার গল্প শোনালেন। আমরা সবাই ভালোই গল্প করছিলাম। নীরা দেয়ালে ঝুলানো একটা কাফলের ছবি দেখে জিজ্ঞেস করলো, ওটা কাদের ছবি? আবহাওয়াটা নিমেষের মধ্যে চেঞ্জ হয়ে গেল। কাকিমা হঠাৎ করে টেবিল ছেড়ে পাশের ঘরে চলে গেলেন। কমলেশবাবু বললেন, ওটা আমার ছেলে সুধীর আর সাথে পুত্রবধূ নেহা। নীরা আবার একবার জিজ্ঞেস করলো, এখন ওনারা কোথায়? কমলেশবাবু বোধহয় এবার খানিকটা বিরক্ত হয়ে বললেন, ওরা আমাদের সাথে থাকে না। আমি প্রসঙ্গটা চেঞ্জ করার জন্য বললাম, নীরা, চিকেন কারিটা খুব ভালো হয়েছে, আরেকটু দাও না প্লিজ। এইভাবে সেদিনের মতো আমরা খানিকটা উষ্ণ আবহাওয়া অনুভব করে বিদায় নিলাম। সেদিন নীরার উপর বেশ খানিকটা রাগ হয়েছিল। সব ব্যাপারে এত কিউরিয়াসিটি ভালো নয়। যেখানে উনি এই ব্যাপারে ডিসকাস করতে চাইছে না, নীরা সবেতে একটু বাড়াবাড়ি। পরের দিন সময় মতো অফিস বেরোলাম। বেশ কাজের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কিন্তু মাথা থেকে কালকে ব্যাপারটা যাচ্ছিলই না। কৌতূহলবশত ম্যানেজারের সাথে ব্যাপারটা ডিসকাস করে বসলাম। যেহেতু উনি এক্স এমপ্লয়, কিছু তো জানবেই। উনি বললেন, ব্যাপারটা খুব প্যাথেটিক। কমলেশবাবুর পুত্র সুধীর অত্যন্ত ভালো শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার, কলকাতায় সার্ভিস করত। এখানে এসে প্রেম করে নেহা নামের একটি গ্রামের মেয়েকে সে বিয়ে করে। নিজের গাড়িও ছিল, সে নিজেই ড্রাইভ করত। একদিন পাহাড়ি রাস্তায় নিজের স্ত্রী নেহাকে নিয়ে ড্রাইভ করছিল। পাহাড়ি ঢাল থেকে নেমে আসা একটা ব্রেক ফেল করা লরি গাড়িটিকে ধাক্কা মারে। সুধীরের গাড়িটা খাদে পড়ে যায়। নেহা স্পট ডেথ। সুধীর গুরুতরভাবে চোট পায়, হসপিটালে পাঠানো হয়।
বাইরের চোট সেরে গেলেও ভিতরের চোট সেরে ওঠেনি। ছেলেটা মানসিক ভারসাম্যতা হারায়। এখনো সম্ভবত কলকাতার কোনো এক হসপিটালে অ্যাডমিট আছে। নেহা যখন মারা যায় তখন সে অন্তঃসত্ত্বা ছিল। এই ঘটনার পর কমলেশবাবু একদম ভেঙে পড়েন। চাকুরি লাইফের বছর 5 আগেই বোধহয় উনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেয়। আজ উনি থাকলে উনি হয়তো ম্যানেজারের পোস্ট সামলাতেন। এই কথাগুলো শোনার পর মনটা বেশ খারাপ হয়ে গেল। সেদিনের মতো একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। ফেরার পথে সেই ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট স্পটের পাশ দিয়ে ফিরলাম। নিচের খাদ থেকে যেন একটা হাহাকার শব্দ শুনতে পেলাম। কেউ যেন ফুঁপড়ে ফুঁপড়ে কাঁদছে। গাটা ছমছম করে উঠল। সেদিনের মতো বাড়ি ফিরলাম। অবশেষে আমাদের জীবনে সে অতি আকাঙ্ক্ষিত দিনটি এসে গেল। আমরা 2জন থেকে 3জন হওয়ার ভবিষ্যৎবাণী পেয়ে গেলাম। কলকাতায় এ ব্যাপারে খবর গেল। তারাও খুব আনন্দ পেল। সাথে সাথে শ্বশুর শাশুড়ি এসে দেখা করে গেল। মা এসে কয়দিন থেকে গেল। দেখতে দেখতে মাস 6 হয়ে গেল। এখন থেকে রোজ নিয়ম করে মীরাকে আমি মর্নিং ওয়াক করাতে নিয়ে যাই। এতে ওর মনটাও খুব ভালো থাকে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। কোপা কাকিমা এই খবর শোনার পর থেকে রোজ দুবেলা এসে খবর নিয়ে যায়, একটু স্পেশাল কেয়ার নেয়। আজ রবিবার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই মর্নিং ওয়াকের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। ভাবলাম বিকেলে তো এমনি ডক্টরের কাছে রুটিন চেক আপ আছে, তাই খানিকটা হাঁটা হয়ে যাবে। সারাটা সকাল নীরার সাথে সময় কাটিয়ে বিকালে ডাক্তারখানায় চেক আপে করাতে নিয়ে গেলাম। ডাক্তার কয়েকটা মেডিসিন পাল্টে দিলেন, বললেন হালকা হলেও একটু পরিশ্রম করতে, ওটা বেবির জন্য ভালো। একটা আল্ট্রাসোনোগ্রাফি করার কথাও বললেন। ডাক্তারখানা থেকে বেরোতে বেরোতে একটু বেশি দেরি হয়ে গেল। সন্ধ্যে না নামলেও আলো কিছুটা হলেও কমে এসেছে। আমি ভাবলাম আজ আর না হেঁটে রিকশায় তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কিন্তু নীরা বলল না, চলো হেঁটেই যাই, কিছুটা পরিশ্রম হবে। বাড়িটা যেহেতু কাছে তাই আমি আর কিছু বললাম না। আমরা দুজনে গল্প করতে করতে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা সেই অ্যাক্সিডেন্ট স্পটটার কাছে এসে পৌঁছালাম। যদিও ওই ব্যাপারটা আমার জানা ছিল, কিন্তু নীরার জানা ছিল না। বুকের হৃৎস্পন্দন আমার কিছুটা হলেও বেড়ে গেল হঠাৎ করে। আবার আগের দিনের মতো অনুভূতি হতে লাগলো। চারিদিক কেমন যেন শূন্যতায় ছেয়ে গেল। চারিপাশে একটা গুমট ভাব হয়ে গেল। অন্ধকারটা যেন দুজনকে খেতে আসছে। নীরা কিন্তু আমার সাথে অনর্গল কথা বলে যাচ্ছিল। হয়তো ওর এইসব ফিলিংস কিছুই হচ্ছিল না। আমার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। নীরাকে বলতে চেয়েও আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু দমখানা আটকে আসছিল। পথে পড়ে ডাকা একটা পাথর নীরা খুব জোরে একটা হোঁচট খেল। এই বুঝি পড়ে যায়। আমি ভ্যাপাচাকা হয়ে দাঁড়িয়ে থাকলাম। ধরতে পর্যন্ত পারলাম না। কোনো এক অজানা শক্তি আমার চেপে ধরে রেখেছে। বাকরুদ্ধ হয়ে গেছি। না, যেটা ভেবেছিলাম সেটা হলো না। কি অদ্ভুতভাবে নীরা তার ব্যালেন্স সামনে নিয়ে বসে পড়ল। এটা কি করে সম্ভব আমি আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। নীরা মাথা নিচু করে পা ধরে বসে আছে। আমি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেলাম। ঘটনার রেস কাটতে একটু সময় নিল। স্বাভাবিক হওয়ার পর নীরাকে ধরে তাকে তোলার চেষ্টা করলাম। বললাম, লাগেনি তো তোমার? তৎক্ষণাৎ হাতে একটা রিটার্ন ঝাটকা অনুভব করলাম। আর সাথে সাথে আরও একটা কথাও শুনতে পেলাম। উক্তিটা ঠিক এরকম, দুষ্ট, বড় স্ত্রীকে স্পর্শ করার দুঃসাহস হয় কি করে তোমার? আমি পুরো হকচকিয়ে গেলাম। লক্ষ্য করলাম নীরার চোখগুলো পুরো রক্ত জবার মতো লাল। রাগে চোখ দুটো ছিটকে বেরিয়ে আসছে। সম্পূর্ণ অন্য রূপ। নীরার সেই রূপ আমি আগে কোনো দিন দেখিনি। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কেমন যেন একটা নার্ভাস হয়ে পড়ছিলাম। নীরা, নীরা, এই নীরা, কি হলো তোমার? হঠাৎ করে একটা দম ফাটানো হাসি। নীরা হেসেই চলেছে। আমার দিকে আগুন দেখিয়ে বলছে, দেখো দেখো, একবার দেখো তোমার মুখখানা। ওটা তুমি কি বলছিলে? বড় স্ত্রী, দুঃসাহস, এসব কি? নীরা আবারও হেসে বলল, না রে বাবা না। আরে ওটা তো স্কুলের সীতাহরণ নাটকের একটা ডায়লগ।
সময় আর সুযোগ দুটোই একসাথে ছিল, তাই তোমার উপর চিপকে দিলাম। এবার আমিও আর না হেসে পারলাম না। সেদিনের মতো হাঁটতে হাঁটতে দুইজন বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি পৌঁছে নীরা উঠানে তুলসী মঞ্চে ভক্তি ভরে প্রণাম করল। এভাবে আগে কখনো কোনো দিনও ওকে এভাবে প্রণাম করতে দেখিনি। কমলেশবাবু এই দৃশ্য দেখে খানিকটা হকচকিয়ে গেল। উনি বোধহয় কোথাও বেরোচ্ছিলেন। ওনাকে দেখে নীরা ঘোমটা টেনে নিয়ে বলল, বাবা, কোথায় বেরোচ্ছেন? একটু চা করে দেব? আমার সব যেন কেমন ওলটপালট হয়ে যাচ্ছিল। কমলেশবাবুকে বাবা বলে কেন সম্বোধন করলেন নীরা? ও তো কাকু বলে। আমি কি কিছু ভুল শুনলাম? কমলেশবাবু টেনশনের সহিত হাতের সিগারেট নিয়ে বাড়ির বাইরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যাব, হঠাৎ করে দেখলাম নীরা বালিশ নিয়ে পাশের ঘরে চলে যাচ্ছে। জিজ্ঞেস করে বলল, রাতে তোমার লাথি পেটে লেগে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করছি। তা তুমি কেন? আমি যাই, তুমি এ ঘরে খাটে একা ঘুমাও। এই ঘরে শুয়ে টাইমটা ঠিক ঠাউর করতে পারিনি। চোখ যখন খুলল দেখলাম বেডটি দেওয়া আছে, কিন্তু নীরা নেই পাশের রুমে। একটু বাদে দেখলাম একটা ফাঁকা ট্রেকও হাতে করে নিয়ে ফিরছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? কেন? বাবা মাকে চা দিয়ে এলাম, রোজই তো যাই। আমার মাথাটা চারাম করে গরম হয়ে গেল। এই কাল থেকে কমলেশ কাকু আর কাকিমা তোমার বাবা মা হলো কি করে? আরে ওই হলো, ওনারা তো আমাদের বাবা মার বয়সেরই, তাই না? আর এখন তো আমাদের বাবা মা নেই, তাই ওই নামে ডেকে মনটাকে একটু সান্ত্বনা দিই, আর কিছু নয়। আজ টিফিন নিয়ে গেলাম না, বললাম অফিসে কিছু খেয়ে নেব। এরকম আমার মাঝে মধ্যেই হয়। নিরাশিটা ভালো করে জানা আছে, তাই টেনশন করার কিছু নেই। কিন্তু আসল শখটা হলাম যখন দেখলাম নীরা কমলেশ কাকুর হাত দিয়ে দুপুরে লাঞ্চ পাঠিয়েছে। কমলেশ কাকু বলল, তুমি খেয়ে নাও, পরে একটা কথা আছে। এই বলে উনি ম্যানেজারের সাথে একটু আড্ডা মারতে চলে গেলেন। পাশে বসে থাকা কলিগরা কি এই সুযোগ ছাড়ে? কলিগদের টোন মারাতে নীরার প্রতি রাগ হলেও বেশ মজা করে লাঞ্চ সারলাম। খাবারের পদগুলো প্রত্যেকটা অত্যন্ত সুস্বাদু ছিল। এর আগে নীরার হাতে এমন রান্না কখনোই খায়নি। খাওয়া শেষ হতে হতে কমলেশ কাকু টেবিলে এসে পৌঁছালো। খুব অড লাগছিল এইভাবে কাকুকে দিয়ে একটা লাঞ্চ বক্স বানানো। আমি বললাম, থাক, ফেয়ার পথে আমি নিয়ে যাব। কাকু বললেন, দাও দাও, আমি তো বাড়ি যাবই। চলো একটু ক্যান্টিনে গিয়ে বসি, কটা প্রাইভেট কথা আছে তোমার সাথে। আচ্ছা, একটা কথা বলো তো, কাল বিকালে তোমরা ঠিক কোথায় গিয়েছিলে? আমি তো নীরাকে নিয়ে ডাক্তারের চেক আপ করতে নিয়ে গেছিলাম। কেন, কি হয়েছে? তোমার শুনতে একটু খারাপ লাগবে বটে, কিন্তু কাল বিকালে তোমাদের ফেরা থেকে নীরার মধ্যে একটা কেমন যেন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। তুমি কি কিছু অনুভব করেছো? আমি যদিও একই জিনিস অনুভব করেছি, তাও নিজেরটা সম্পূর্ণ চেপে গিয়ে বললাম, কি কীরকম পরিবর্তনের কথা আপনি বলছেন কমলেশ কাকু? সেই দিন বিকালে প্রথমবার আমি নীরাকে দেখলাম। ও তুলসী তলায় নমস্কার করছে। আমাকে দেখে ও ঘোমটা টেনে বাবা বলে সম্বোধন করলো, চা খাওয়ার কথা বলল। আর আজ তো নিজে হাতে রেঁধে আমাকে আর তোমার কাকিমাকে দুপুরে খাওয়ালো। আমাদের প্রিয় মেনুগুলো ওর রান্না করেছিল, যেগুলো ওর পক্ষে জানা অসম্ভব। এই সবগুলো একটা অন্য কারোর সাথে ম্যাচ করছে। আমি যেহেতু এই জিনিসগুলো উপলব্ধি করেছি, তাই বিরক্ত হয়ে বললাম, কিসের সাথে ম্যাচ করছে? কি বলছেন এসব আপনি? নীরা আপনাদের ভালোবাসে, ব্যাস এইটুকুই, আর কিছুই না। ওর কার্যকলাপগুলো আমার পুত্রবধূর নেয়ার সাথে ম্যাচ করছে। তার মৃত্যু হয়েছে প্রায় 1.5 বছর হলো। কি বলছেন? কি বলছেন আপনি? যা তার নীরা, ও ও ওটা আমার নীরা,
আপনার কথা আমি বিশ্বাস করি না। ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। সেকেন্ড হাফে আমার আর কাজে মন বসলো না, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে সেই অ্যাক্সিডেন্ট স্পটের জায়গায় এসে পৌঁছালাম। আজ আর সেদিনের মতো ভয় লাগছিল না, বরং ঘৃণা হচ্ছিল। মনে মনে বললাম, আমার ফুলের মতো নীরাকে তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছ। জানি না সে কতটাই না কষ্ট পাচ্ছে, কেমনভাবে তার দিন কাটছে। পাশে পড়ে থাকা 2-3টি পাথর তুলে সজোরে খাদের দিকে ছুঁড়ে মারলাম। জোরে চিল্লে একটা ধিক্কার বাণী জানালাম। পাশে বসে থেকে কিছুটা কেঁদে মন হালকা করার চেষ্টা করলাম। তারপর ধীর গতিতে যুদ্ধে হেরে যাওয়া সিপাহীর মতো ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রুমে ঢুকতে যাচ্ছি, বাইরে থেকে দেখলাম নীরা একটা ছবি নিয়ে সযত্নে মোছামুছি করছে। ছবিটা কমলেশ কাকুর পুত্র সুধীর আর পুত্রবধূ নেহার। আমি অত্যন্ত রাগের সহিত জুতো কটমট শব্দ করে ঘরে প্রবেশ করলাম। নীরা আমায় দেখে ছবিটা লুকানোর চেষ্টা করলো। নীরা, ছবিটা কার? সে শুধু মাথা নিচু করে থাকলো। নীরা, ছবিটা কার? এখানে কি করছে? নীরা আগের মতোই মাথা নিচু করে থাকলো। আমি আবারও একই প্রশ্ন রিপিট করলাম জোর গলায়। এবার উত্তর এলো, তুই জানিস না ছবিটা কার? ওটা আমার আর আমার স্বামীর ছবি। তুই জানিস না? জানিস না তুই? নীরা। নীরা কেমন যেন হকচকিয়ে গেল। ওর হাত থেকে ছবিটা সশব্দে মেঝেতে পড়ে গেল। কাঁচগুলো ভেঙে চৌচির হয়ে গেল। সাথে সাথে নীরাও অঝরে কেঁদে উঠল। আমার নাম ধরে অসহায়ের মতো ডেকে উঠল। আমিও সব ভুলে গিয়ে নীরাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে ধরলাম। মেঝেতে পড়ে থাকা ফ্রেমটা তুলে নিয়ে গিয়ে তলায় গোপা কাকিমার হাতে দিয়ে এলাম। গোপা কাকিমাও বোধহয় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছিল। মুখে কিছু বলল না, শুধু সহানুভূত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সেদিনের ফটো ফ্রেম ভাঙার ঘটনার পর থেকে আমার কাছে এটুকু পরিষ্কার হয়ে গিয়েছিল যে নীরার শরীরের প্রতি নীরার ব্যতীত অন্য কেউ প্রাধান্য পাওয়ার চেষ্টা করছে। আমাকে আমার সর্বস্ব দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। যতটা পারা যায় নীরার কাছে থাকতে হবে, তার সাথে সময় কাটাতে হবে। এই অবস্থায় আমি অফিস থেকে দিন কয়েক ছুটি নেওয়া উচিত বলে মনে করলাম, কিন্তু নীরা অন্তঃসত্ত্বা। আগামী দিনে আমাকে আরও ছুটি নিতে হবে, তাই প্রয়োজন থাকলেও 1 সপ্তাহে বেশি ছুটি নিতে পারলাম না। এই একটা সপ্তাহ আমি নীরার সাথে যতটা বেশি পারা যায় সময় কাটানোর চেষ্টা করলাম। পুরনো মধুর স্মৃতিগুলো আবার একবার ওকে মনে করে দিতে চাইলাম, যাতে ও ওই দুঃস্বপ্ন থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এখন থেকে আমি আর ওকে একা শুতে ছাড়তাম না। রাতে আমি খানিকটা জোর খাটিয়ে একই ঘরে শুতাম। তবে ওর কথা শুনে, সন্তানের সেফটির কথা ভেবে আমি খাটের পাশে সোফায় একা শুয়ে পড়তাম। লক্ষ্য করতাম ওর ঘুম খুবই সজাগ ছিল। একটু আওয়াজেই ও কেমন যেন চমকে উঠত। মাঝে মাঝে রাতে উঠে দেখতাম এক দৃষ্টে জানালার দিকে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। চোখের পাতাটুকু পড়তো না, শুধু মুখে কি যেন বিড়বিড় করতে থাকতো। এমনকি আমি পাশে গিয়ে দাঁড়ালেও ওর কোনো ভুরুক্ষেপ থাকতো না। এইভাবে দিনের পর দিন রাত জেগে জেগে নীরার শরীর ভেঙে গিয়েছিল। চোখের কোনাগুলো ঢুকে গিয়ে কালো কালশিটে পড়ে গিয়েছিল। কোনো এক অশুভ শক্তি নীরাকে দিনে দিনে গ্রাস করছিল। এটা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম। এখন শুধু নীরা নয়, তার সাথে আরও একটা জীবন জড়িয়ে আছে। আগামী দিনগুলোর কথা ভেবে কলকাতায় ফোন করে শাশুড়ি মাকে কিছুদিন এখানে এসে থাকার জন্য রিকোয়েস্ট করলাম। উনি সাথে সাথে এসে উপস্থিত হলেন। সঙ্গে নীরার বাবাও এলেন। নীরার বাবা সব কথা শুনে একটা সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিলেন। এইসব দুশ্চিন্তা আমার শরীরটাও কেমন যেন ভেঙে পড়ছিল, তাই শাশুড়িমা আসায় আমার খানিকটা সুবিধাই হলো। দিনের পর দিন ব্যাপারগুলো কেমন যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল। নীরা আমার কাছ থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছিল। এক অফিস কলিগের পরামর্শে নীরাকে তার বাবাকে নিয়ে এক সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। ভদ্রলোক প্রথমে নীরাকে একলা এবং পরে আলাদাভাবে আমাদের সাথে কথা বলল। ওনার মতো দীর্ঘদিন ভালো না ঘুমানোর জন্য এই সব প্রবলেম হচ্ছে। যেহেতু নীরা অন্তঃসত্ত্বা, তাই উনি বেশি কিছু মেডিসিন দিলেন না, শুধু একটা ভিটামিন আর ভালো ঘুম হওয়ার জন্য একটা মেডিসিন দিলেন। আমরা মেডিসিন নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরলাম। মেডিসিনের দ্বারা হয়তো নীরা একটু বেশিক্ষণ ঘুমালো, কিন্তু তার আচার ব্যবহারে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না।
এইসবের মধ্যে আশ্চর্যভাবে খবর পেলাম কমলেশ কাকুর ছেলে সুধীর বাড়ি ফিরে আসছে। সে হাসপাতালে থাকাকালীন বারবার সুসাইড করার চেষ্টা করছে। এই নিয়ে তার দ্বিতীয়বারের চেষ্টা। তাই হাসপাতাল কর্তৃপক্ষ আর রিস্ক নিতে চায় না, নিজের বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছে। দিনটা ছিল রবিবার। বিকালের দিক করে কমলেশ কাকু আর গোপা কাকিমা একটা গাড়ি করে সুধীরকে নিয়ে বাড়ির সামনে নিয়ে নামলো। আমি আর নীরা ওপরে বারান্দায় বসেছিলাম। ছেলেটার মুখ দেখে বোঝা যায় না এই ছেলেটি বুকের মধ্যে এত যন্ত্রণা চেপে রেখেছে। ছেলেটির মুখের দিকে তাকিয়ে খুব মায়া হলো। এত কম বয়সে এরকম একটা ঘটনা যা পুরো জীবনটাকে চেঞ্জ করে দেয়। সেদিন সুধীরের ফিরে আসা দেখে নীরার মুখে একটা ঔজ্জ্বল্য দেখতে পেয়েছিলাম। সে কোনো না কোনো ছুতোয় একটি বারের জন্য নিচের কমলেশ কাকুর ঘরে যেতে চাইছিল। আমি নীরার কাছে এসে বললাম, তুমি ওনাকে চেনো? না, চিনি না, কিন্তু আমি কোথায় যেন ওনাকে দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আমি আর কথায় বাড়াইনি। নীরাকে নিয়ে বাইরের বারান্দা থেকে ঘরে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। এমনিতেও সন্ধ্যা নেমে আসছিল, তাই না বসে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে নীরা কিছুক্ষণ চুপচাপ থেকে পাশের ঘরে চলে গেল। কিছুক্ষণ বাদে পাশের ঘর থেকে ফিরে এলো একটা নতুন রূপে। একটা লাল পাড় শাড়ি পরে, মোটা করে সিঁদুর লাগিয়ে, মাথায় ঘোমটা টেনে, হাতে সন্ধ্যা দেওয়ার সমস্ত জোগাড়, শঙ্খ, ধূপ, প্রদীপ একটা করে থালায় সাজিয়ে নিচে তুলসী তলার দিকে নেমে যেতে থাকলো। আমি ছুটতে গিয়ে নীরার হাত ধরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম। নীরা আমার দিকে একটা প্রখর দৃষ্টিতে তাকালো। চোখ দুটো লাল রক্ত জবার মতো ঠিকরে বেরিয়ে আসছিল। আমি ওর এইরকমভাবে তাকানো সহ্য করতে পারছিলাম না। নিমেষেই ওর হাত ছেড়ে দিলাম। বুকের ভিতরটা আঁতকে উঠল। আজ বুঝি আর নীরাকে হারাতে চলেছে, এই ভেবে আমার দুই চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে আসছিল। আমি সাথে সাথে ওর পিছু নিলাম, কিন্তু আটকাতে পারলাম না। নীরা এক বিশেষ আদব কায়দায় সন্ধ্যা দিতে লাগলো। চারিদিকে গঙ্গা জল ছিটা দিতে শুরু করলো। আমাদের এই কোলাহল উপলব্ধি করে ততক্ষণে কমলেশ কাকু কাকিমা সাথে সুধীর তুলসীতলায় উঠোনে এসে পৌঁছেছে। নীরাকে আগে এইভাবে কখনো সন্ধ্যা দিতে দেখিনি। সুধীর আগে কোনোদিন নীরাকে দেখেনি। প্রথমে একটু অবাক হলেও কিছুক্ষণ পর নীরার কার্যকলাপ সুধীর অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে লাগলো। কেমন যেন সে উন্মুক্ত হয়ে পড়েছিল। সন্ধ্যা দেওয়ার শেষ লগ্নে নীরা একটা বিশেষ ভঙ্গিমায় শঙ্খ বাজাতে থাকলো, যার আওয়াজ এতটাই তীক্ষ্ণ যে আমার কান ফেটে যাচ্ছিল। চারিদিক থেকে একটা হাহাকার শব্দ আমার কানে এসে পৌঁছতে থাকলো, যেন নীরা আমার সমস্ত বাঁধন কাটিয়ে আজ নিজেকে উন্মুক্ত করে নিচ্ছিল। সবেমাত্র শঙ্খধ্বনি থেমেছে। সুধীর হঠাৎ করে সামনে এসে নীরার মুখের উপর সজোরে একটা চর কষিয়ে দিল, আর সাথে সাথে সে বলে উঠল, কে তুমি? তুমি কে? তুমি তুমি আমার নেহার জায়গা নিতে পারবে না। এই বলে সে হাউমাউ করে কেঁদে ফেলল। অকস্মাৎ একটা চর খাওয়ার সাথে সাথে নীরার হাতে থাকা সন্ধ্যার সামগ্রী চারিদিকে ছিটিয়ে গেল। বিনিময়ে দেখলাম নীরার মুখে একটা পরিতৃপ্তপূর্ণ হাসি। আমি লক্ষ্য করলাম সেই হাসিটা শেষ হওয়ার সাথে সাথে নীরার পা কেমন যেন টাল মাতাল হতে শুরু করলো। এই বুঝি সে পড়ে যায়। আমি ছুটতে গিয়ে নীরাকে ধরতে গেলাম। নীরা আমার কোলে নেতিয়ে পড়ল। নীরা অচৈতন্য অবস্থায় আমার শরীরের ওপর ভর দিয়ে শুয়ে পড়ল। নীরা তখন সম্পূর্ণ অচৈতন্য হয়ে আমার কোলে শুয়ে রয়েছে। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। সুধীর ততক্ষণ নিজেকে একটু সামলে নিয়েছে। সে আমার দিকে তাকিয়ে কি বলবে ভেবে পাচ্ছিল না। বোধহয় তার দ্বারা ঘটে যাওয়া ঘটনায় সে খানিকটা হলেও লজ্জিত। অন্তত তার ব্যবহারে সেটাই মনে হচ্ছিল। সে আমার কাছে এসে আমার হাত ধরে ক্ষমা চেয়ে নিজের দুর্ব্যবহারের জন্য পুনরায় লজ্জিত হওয়ার প্রমাণ দিল। নীরা কেমনভাবে যেন নিজের শরীর ছেড়ে দিয়েছিল। অবশেষে নীরার মা এবং গোপা কাকিমা দুজনের সাহায্যে নীরাকে শোবার ঘরে পর্যন্ত নিয়ে যেতে সামর্থ্য হলাম। নীরা এই অবস্থাতেও অঘরে ঘুমাচ্ছিল। আমি যে কি করব ভেবে পাচ্ছিলাম না। নীরার মা পাশে ছিল, তাই আমি একটু বাইরে বেরোলাম। একটা সিগারেট খেয়ে একটু ফ্রেশ হতে চাইলাম। বাইরে যেতে গিয়ে দেখি সুধীর পায়চারি করছে। বললাম, কি করছো? এসো আমার সাথে।
ও একটু ইতস্তত বোধ করছিল। আমি দ্বিতীয়বার বলায় রাজি হয়ে গেল। আমরা দুজনে মিলে পাড়ার মোড়ের দোকানে দাঁড়িয়ে একটা সিগারেট খেলাম। আমি ওকে একটু ফ্রি হওয়াতে চাইছিলাম। এত অল্প বয়সে জীবনে এত বড় ধাক্কা খেয়েছে বেচারা, মানতে পারছিলাম না। একসাথে বাড়ি ফিরলাম দুজনে। দেখলাম নীরা অঘরে ঘুমাচ্ছে। আমি ডিস্টার্ব করলাম না। সকালে উঠে দেখলাম নীরা একইভাবেই ঘুমাচ্ছে। মনে মনে ভাবলাম ও ভীষণ ক্লান্ত হয়তো, তাই ওকে না ডেকেই বিছানা ছাড়লাম। দিনটা ছিল সোমবার। সপ্তাহের প্রথম দিনই কামাই করা যাবে না, তাই অগত্যা অফিসে বেরোনোর জন্য প্রস্তুত হলাম। অফিসে বেরোনোর সময় দেখলাম কমলেশ কাকু দাঁড়িয়ে আছে। ওনাকে বললাম বেলার দিক করে সুধীরকে একবার ব্যাংকে পাঠিয়ে দিন। এই বলে আমি ব্যাংকের পথে রওনা হলাম। সোমবার অফিসে কাজের প্রেশার সত্ত্বেও নীরার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছিল না। ভেবে উঠতে পারছিলাম না এই সমস্যার ভিতর থেকে নীরাকে কীভাবে বের করব, কীভাবে অন্ধকার থেকে তাকে আলোর দিকে আনানো যায়। বাড়িতে একবার ফোন করলাম। শাশুড়িমা ফোন তুললেন, বললেন নীরা এখনও ঘুমাচ্ছে। আমার কিছুটা অবাক লাগলো। আমার কথা মতো কমলেশ কাকু সুধীরকে সেকেন্ড হাফে পাঠিয়ে দিয়েছিলেন। ওর সাথে ক্যান্টিনে বসে কিছু গল্প করতে করতে ওর সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেল। ওর অতীতের কথা শেয়ার করলো। আমি ওকে সহানুভূতি জানালাম। সুধীর আমার থেকে নীরার ব্যাপারে জানতে চাইল। আমি কথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বললাম, ও একটু অসুস্থ তো, ডাক্তার দেখছেন, মেডিসিনও চলছে। আশা করি কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। চলো একটু অফিসে বসবে, তারপর একসাথেই বাড়ি ফিরবো, কেমন? অফিসের কাজ ছেড়ে আমরা দুজন একসাথে বেরোলাম। আমি খানিকটা ইচ্ছা করেই ওকে ওই পাহাড়ি রাস্তাটা দিয়ে নিয়ে ফিরছিলাম। দেখতে চাইছিলাম ওর কিছু আলাদা ফিলিংস হয় কিনা। অফিস থেকে বেরোতে বেরোতেই বিকেল হয়ে গেল। সূর্য পুরো না ডুবলেও অন্ধকারের একটা রেস ঠিক হয়েই গেছিল। হাঁটতে হাঁটতে আমরা ওই অ্যাক্সিডেন্ট স্পটটার কাছে চলে এলাম। আমি সুধীরের পাশে হাঁটছিলাম, খুব সজাগভাবে ছিলাম। ওর মধ্যে কোনো পরিবর্তন হয় কিনা লক্ষ্য করছিলাম। ঠিক যে জায়গাটা নীরা হোঁচট খেয়েছিল সেই জায়গায় কাছাকাছি আসতে ওর মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ভাব লক্ষ্য করলাম। ও হঠাৎ করে বলে উঠল, সরে যাও নেহা, সরে যাও, লরিটা আমাদের দিকে এগিয়ে আসছে, সরে যাও নেহা, নেহা সরে যাও। ওর কথা শেষ না হতে হতেই খাদের দিকে ছুটে গেল। হাত বাড়িয়ে নেহা নেহা বলে চিৎকার করে উঠল। আমি সাথে সাথে ওকে পিছন থেকে টেনে ধরলাম। সুধীরের নাম নিয়ে জোরে জোরে ধমক দিলাম। ক্ষণিকের মধ্যে ও কিছুটা স্বাভাবিক হলো, ফুঁপিয়ে কেঁদে উঠল। শেষমেশ রাস্তার মধ্যে বসে পড়ল। ওর কাঁধে হাত রেখে সোজা করে দাঁড় করালাম ওকে। বললাম, নেহা অনেক দিন হলো তোমায় ছেড়ে চলে গেছে। বাস্তবটাকে বোঝার চেষ্টা করো সুধীর। তোমাকে নিয়ে কাকু কাকিমার অনেক আশা। তুমি তাদেরকে এরকম নিরাশ করো না। তারা তোমার মুখ চেয়ে বেঁচে আছে। তোমার কিছু একটা হয়ে গেলে তারা আর বাঁচতে পারবে না। নেহা কখনোই তোমাকে এভাবে বাঁচতে দেখতে চায়নি। তুমি এভাবে নিজের কাছে হেরে যেও না সুধীর। চারিদিকের আবহাওয়াটা এখন কিছুটা স্বাভাবিক হলেও একটা হালকা ফুরফুরে হাওয়া চলছে। কোথা থেকে একটা পিঙ্ক কালারের রুমাল উড়ে সুধীরের মুখে এসে পড়ল। তাতে একটা লাভ সিম্বলে সুধীর প্লাস নেহা লেখা, কিন্তু তাতে নেহার নামটা কাটা ছিল। সুধীর ওটা পেয়ে বলল, এটা তো নেহা দেয়া রুমাল, কিন্তু এতদিন পর এটা এখানে। দেখুন এখানে নেহার নামটা কাটা। ও কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা আমার সাথে? কি হচ্ছে? আমি সুধীরকে বললাম, নেহা তোমায় জানাতে চাইছে তার পথ চলা শেষ। তুমি থেমে থেকো না। তোমাকে এগিয়ে যাওয়ার সম্মতি জানাচ্ছে নেহা। তুমি এগিয়ে যাও। সেদিনের মতো আমি আর সুধীর বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছে দেখলাম নীরা আমার জন্য অপেক্ষা করছে, একদম আগের মতো।
বারান্দা থেকে আমার দেখতে পেয়ে হাত নাড়ল। আমার খুব ভালো লাগলো। আজ ওর মুখটা অনেকটা ফ্রেশ লাগছে। ওর মুখে আবার ওই পুরনো হাসিটা লক্ষ্য করলাম। আমি ঘরে ঢোকার সাথে সাথে এগিয়ে এসে আমার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে নিল। এটা আমি কি রূপ দেখছি নীরার? বহু দিন পর নীরাকে আবার পুরনো হাসি খুশি রূপে দেখলাম। মনটা অনেকটা হালকা হয়ে গেল। আমি আবার সেই পুরনো নীরাকে খুঁজে পেয়ে মনে মনে খুব আনন্দিত হলাম। নীরার মাও আমাকে নীরার পরিবর্তনের কথাটা জানালো। বলল সেদিনের পর থেকে নীরার মধ্যে অনেক উন্নতি হয়েছে। আমি নিজেও নীরার শরীরে উন্নতি লক্ষ্য করলাম। চোখের কোণে কালিগুলো কিছুটা হলেও কম। অনেকদিন বাদে মনে হলো সে শান্তিতে ঘুমিয়েছে। নীরা আমার সাথে খুব স্বাভাবিক আচরণ করছিল, যেন তার কিছুই হয়নি। আমি তাকে পুরনো স্মৃতি আর মনে করালাম না। অনেকদিন পর আমি একটু শান্তিতে ঘুমালাম। পরের দিন অফিসে বেরোতে যাচ্ছি, এমন সময় দেখলাম সুধীর একটু পায়চারি করছে। কী ব্যাপার সুধীর, এনি প্রবলেম? সুধীর বলল, না তেমন কিছু নয়। আমি বুঝলাম ওর আমাকে বলতে হয়তো একটু দ্বিধাবোধ করছে। আমি বললাম, বলোই না, যদি কোনো হেল্প করতে পারি। সুধীরকে অনেক চাপাচাপি করায় জানতে পারলাম ও আসলেও একটা কোনো জব করতে চাইছে, কিন্তু যেহেতু অনেকদিন কাজের থেকে ডিটাচ ছিল তাই ভরসা পারছে না বলতে। আমি ওকে এই বলে আশ্বস্ত করলাম যে আমার হাতে যদি এরকম কোনো স্কোপ থাকে আমি অতি অবশ্যই তাকে বলবো। সুধীর আমায় থ্যাঙ্কস জানালো। এই বলে আমি ব্যাংকের দিকে রওনা হলাম। সুধীরের কথাটা আমার মাথায় রইল। ওকে আমি যদি কোনো হেল্প করতে পারি ভালোই লাগবে। পাতুয়া জায়গাটা পাহাড়ি এরিয়া এবং বেশ কিছু মাইন থাকার দৌলতে কলকাতার কিছু কোম্পানি এখানে ইন্ডাস্ট্রি শুরু করেছে। এখানে বড় ব্যাংক বলতে আমাদের এই ব্রাঞ্চটি, এবং সেই সুবাদেই বেশ কয়েকটি কোম্পানির সাথে আমার ভালোই সম্পর্ক গড়ে উঠেছিল। আমি একটা কোম্পানি ম্যানেজারকে ফোনে সুধীরের কথা বললাম। তাতে উনি সুধীরকে একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করার কথা বললেন এবং এও বললেন যদি সুধীরের যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই সিলেক্ট হবে। এখানে রিকমেন্ড আছে এই বলে উনি আশ্বস্ত করলেন। আমিও খুশি খুশি বাড়ি ফিরে সন্ধ্যায় সুধীরকে খবরটা জানালাম। ও খবরটা পেয়ে খুব আনন্দিত হলো। আমি ওকে বললাম, ইন্টারভিউর ডেট উনি এখনও জানায়নি, জানালে আমি তাকে বলে দেব। বেশ ভালোই চলছিল। এদিকে নীরাও ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠছিল। ঠিক সেই সময় আমাদের জীবনে একটি নতুন মুখের আবির্ভাব হলো। ভদ্রলোকের নাম স্বামী আলোকনাথ। কমলেশ কাকুর পূর্ব পরিচিত। উনি এবং কাকিমা ওনার দীক্ষিত। ভদ্রলোক নাকি বেশ কয়েক বছর হিমালয়ে তপস্যা করেছেন। সম্প্রতি ভুটানে ছিলেন। এখানে কমলেশ কাকুর বাড়ি বেশ কয়েকদিন কাটিয়ে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হবেন। ভদ্রলোক আজই সকালে কমলেশ কাকুর বাড়ি এসেছেন। পরনে গেরুয়া পাঞ্জাবি, গাল ভর্তি সাদা দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক। দেখলেই কেমন যেন একটা ভক্তি ভক্তি ভাব মনের মধ্যে জেগে ওঠে। কিন্তু আমার আবার ওইসব দেখলে মনে হয় ভণ্ড সাধু, তাই একটু এড়িয়েই চলছিলাম। স্বামীজি আসার সাথে সাথে কমলেশ কাকু এবং কাকিমা গড় হয়ে পা ছুঁয়ে নমস্কার করলেন। আশেপাশে কয়েকজন প্রতিবেশী এসেও নমস্কার করে গেল। ব্যবহার এবং কথাবার্তা অনুযায়ী মনে হলো তিনি এখানকার পূর্ব পরিচিত এবং যাতায়াত আছে। আমার শাশুড়িও গিয়ে ওনার পদস্পর্শ করে ভক্তি প্রদর্শন করলেন। বাড়িতে মোটামুটিভাবে স্বামীজির সান্নিধ্য পাওয়ার জন্য অনেক লোকের যাতায়াত শুরু হয়ে গেল। আমি আর নীরা নিচে স্বামীজির কাছে গেলাম। আমরা একটু রাত করেই গিয়েছিলাম, যেহেতু বাড়ির মধ্যে, তাই অযথা সকালে ভিড় বাড়ায়নি। যাওয়ার সাথে সাথে কাকু কাকিমা আমাদের সাদরে আমন্ত্রণ জানালেন। স্বামীজির সাথে পরিচয় করিয়ে দিলেন। আমার বেশ ভালোই লাগলো। উনি বাংলাতেই কথা বলছেন, তবে একটু হিন্দির টান আছে। প্রথম থেকে মনে যে ধারণা এসেছিল তা বেশ খানিক্ষণ কথা বলার পরই দূর হলো। অত্যন্ত সহজ সরল একজন মানুষ, তবে জ্ঞান তার অগাধ। ওনার কথাগুলো আমায় কেমন যেন আকৃষ্ট করছিল। আমি খুব খোলা মনে গল্প করছিলাম।
নীরার দিকে অতটা খেয়াল করিনি। নীরার মুখ দেখে মনে হলো ও কেমন যেন আনকমফোর্টেবল ফিল করছে। যে নীরা গোবা কাকিমার সাথে এলেই গল্প জুড়ে দেয়, সে কেমন যেন চুপচাপ ঘরের কোণে একটা চেয়ারে গুম মেরে মাথা নিচু করে বসে আছে। आओ बेटी, मेरे पास आके बैठो। নীরা কোনো সাড়া দিল না। আমার কেমন যেন খারাপ লাগলো। সকলের মাঝে নীরার এরকম ব্যবহার মোটেও প্রত্যাশিত নয়। আমি এবার নীরাকে ডাক দিয়ে বললাম, নীরা, এখানে এসো। কথাটার মধ্যে একটু বিরক্ত ভাব লুকানো ছিল। বোধহয় কথাটা একটু কাজ হলো। নীরা সুরসুর করে উঠে এসে স্বামীজির কাছে বসলেন। आय কাছে আয়, দূরে কেন? এই বলে স্বামীজি কিছুটা এগিয়ে এলেন নীরার কাছে। এসে থুতনিটা ধরে মুখটা তুলে ধরলেন। আমি পাশেই বসেছিলাম। নীরার মুখটা দেখে চমকে উঠলাম। নীরার সেই আগের রূপ, প্রখর দৃষ্টিতে স্বামীজির দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল রক্ত জবার মতো ঠিকরে বেরিয়ে আসছিল। আমি পুরোপুরি হতবাক হয়ে গেছিলাম। এই তো ঠিক ছিল, হ্যাঁ এখন আবার কি হলো? স্বামীজি নীরার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকলো। নীরা স্বামীজির দিকে চেয়ে নানান ধরনের মুখের বিকৃত করতে থাকলো। স্বামীজি তার বুড়ো আঙুলটা নিয়ে নীরার কপালের মাঝ বরাবর ঠেকালেন আর চোখ বন্ধ করে কিছু বিটবিট করে বলতে লাগলেন। নীরা কেমন যেন অতিষ্ঠ হতে থাকলো। মুখখানা কেমন যেন কালচে হয়ে যেতে থাকলো। স্বামীজিও কেমন যেন একটা করতে লাগলো, যেন খুব একটা কষ্টের মধ্যে আছে। তাও স্বামীজি তার হাত সরালেন না। কিছুক্ষণ পর স্বামীজি আচমকা একটা ঝাটকা খেয়ে হাত সরিয়ে নিল। নীরা একটা বিশ্রী ধরনের হাসি দিয়ে আসন ছেড়ে ছুটতে পালালো। যাওয়ার পথে সে বাইরে থেকে আসা সুধীরের সাথে আচমকা ধাক্কা খেল। সুধীরের দিকে তাকিয়ে বলল, আমি তোমায় দ্বিতীয়বারের মতো হারাতে চাই না। কেউ পারবে না আমায় তোমার থেকে দূরে সরিয়ে দিতে। আমি গোটা ব্যাপারটায় হকচকিয়ে গেলাম। নীরা বেশ তো ভালোই ছিল, তবে কেন আবার এই পরিবর্তন? তবে কি আমি কোনোদিনই নীরাকে আর আগের মতো ফিরে পাবো না? এই কথাগুলো ভেবে আমি ভীষণভাবে ভেঙে পড়লাম, যার বহিঃপ্রকাশ আমার চোখে মুখে ধরা পড়ল। স্বামীজি যেন আমার মনের কথাটা বুঝতে পারল। আমার মাথায় হাত রেখে বললেন, এত সহজে ভেঙে পড়িস না। ঈশ্বর আছেন তোর পাশে। তুই তোর নীরাকে ঠিক ফিরে পাবি। আমি আছি তোর পাশে। এই বলে আমার মাথায় সহানুভূতির হাত বোলালেন। স্বামীজির কাছে আসার আগে পর্যন্ত বুঝে উঠতে পারিনি এরকম একটা কিছু ঘটে যাবে। এখন সুধীরের কাছেও ঘটনাটা ক্লিয়ার হয়ে গেল। নীরার রোগটা আসলে কি, কেন তাকে তার চেনা মনে হয়েছিল। সুধীর আমায় কিছু বলতে চাইছিল, কিন্তু আমার মানসিক অবস্থা দেখে বোধ হয় আর কিছু বলল না। চারিদিকের পরিবেশটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল। সবাই কেমন যেন একটু চুপচাপ হয়ে গেল। স্বামীজি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, जा बेटा, उसके पास जा, उसको अपने पास बुला, उसको उस अंधेरी दुनिया से बाहर निकल के ला। जा बेटा जा। আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম, যেন আমি হেরে গিয়েছিলাম। স্বামীজির এই কথায় নিজেকে একটু সামলে নিয়ে নীরার কাছে গেলাম। গিয়ে দেখলাম নীরা ঘরের আলো বন্ধ করে একা জানালার দিকে মুখ করে বসে আছে। বাইরে ঝিরঝি করে বৃষ্টি হচ্ছে, হালকা ঝোড়ো হাওয়া চালাচ্ছে। আমি গিয়ে আলো জ্বালালাম। দেখলাম সুইচটা কাজ করছে না। বুঝলাম পাওয়ার কাট হয়েছে। অন্ধকারে নীরার মুখটা পুরো বোঝা না গেলেও বাইরের আলোয় হালকা হলেও ঠাওর করা যাচ্ছিল। দূর থেকে বুঝতে পারছিলাম নীরা যেন রাগে ফোঁস ফোঁস করছে। নীরার চুলগুলো যেন এলোমেলো হয়ে উঠছে। নীরা জোরে জোরে দীর্ঘশ্বাস নিচ্ছে। পাশে যাওয়ার সাহস পেলাম না। আবহাওয়াটা একটু নরম করার চেষ্টা করলাম। আমি একটু স্বাভাবিকভাবেই বললাম, কি নীরা, তুমি চলে এলে যে? বলতে পারতে একসাথেই আসতাম। কাকিমা কি ভাববে বলো তো? ওরকমভাবে রেগে কাউকে কিছু না বলে চলে এলে।
নীরা নিস্তব্ধ, মুখে কোনো আওয়াজ নেই, শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলা চলছে। আমার প্রচণ্ড ভয় লাগছিল, গা হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মুখ দিয়ে যে কিছু কথা বলবো তার বলটুকু আস্তে আস্তে হারিয়ে ফেলছিলাম। নীরা আমার কথার কোনো উত্তর দিচ্ছে না দেখে আমি সাহস করে নীরার পাশে গিয়ে বসলাম। নীরাকে শান্ত করার জন্য ওর হাতের ওপর হাত রাখলাম। নীরার হাতখানা পুরো ঠান্ডা বরফের মতো অসম্ভবভাবে কাঁপছে। আমি পুরো হতবাক হয়ে গেলাম। আমার গায়ে হাত দেওয়াটা বোধহয় নীরার পছন্দ হয়নি। হাতে একটা সজোরে ঝটকা অনুভব করলাম, সাথে সাথে একটা অচেনা গলার আওয়াজ পেলাম। আমি নীরা নই, আমার থেকে দূরে থাকো। তোমায় আগেও বলেছি, শেষবারের মতো বলছি, সাবধান হয়ে যাও, আমার থেকে দূরে থাকো। তার গায়ের জোর উপলব্ধি করে বুঝতে অসুবিধা হলো না যে এটা নীরা নয়, কোনো এক অশুভ শক্তি নীরার শরীরকে পরিচালনা করছে। আমি প্রায় কিছুটা ছিটকে পড়লাম। টেবিলের কোণে কপালটা হালকা ঠুকে গেল। ঠিক সেই সময় জানলার বাইরে থেকে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ ঘরের মধ্যে এসে পড়ল। তাতে নীরার মুখটা স্পষ্ট হয়ে গেল, কিন্তু না, এটা তো নীরার মুখ নয়, কোনো এক অচেনা মহিলার মুখ। ভালো করে দেখার পর বুঝতে পারলাম এই মুখটা আমি আগেও দেখেছি। কমলেশ কাকুর ঘরের দেয়ালে ফ্রেমে ঝোলানো তার পুত্রবধূর মুখ। মুখটা আমার চোখের সামনে স্পষ্ট হওয়ার সাথে সাথে হাত পাগুলো সিটিয়ে গেল, সারাটা শরীর ঠান্ডা হয়ে গেল, দমটা আটকে উঠতে লাগলো। মহিলার চোখগুলো থেকে যেন আগুনের গোলা ঠিকরে পড়ছে। আমি আর স্বাভাবিক থাকতে পারলাম না। ভয় পেয়ে জোরে একটা চিৎকার করে উঠলাম। তারপর যে কি হয়েছিল আমার আর মনে নেই, কারণ আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমরা সবাই স্বামীজিকে সঙ্গে করে একসাথে ডিনার করতে বসেছিলাম। হঠাৎ করে উপরের ঘর থেকে অবিতার একটা চিল্লানোর আওয়াজ পেলাম। বুঝতে অসুবিধা হলো না কিছু একটা বিপদ হয়েছে। আমি তৎক্ষণাৎ খাবার ছেড়ে উঠে অবিতার ঘরের দিকে ছুট মারলাম। ঘরের কাছাকাছি এসে দেখলাম পাওয়ার কাট হয়েছে। অন্ধকার থাকা দরুন কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। ঘরের ভিতরটা একটা গা হিমঘর ঠান্ডা অনুভব করছিলাম। মেঝেগুলো স্যাঁতস্যাঁতে হয়েছিল। বাবাকে চিনলে ইমার্জেন্সি লাইটটা আনতে বললাম। বাবা প্রায় সাথে সাথেই লাইটটা এনে উপস্থিত হলেন। ঘরে ঢুকে লাইটের আলোটা ফেলতে দেখলাম নীরা বৌদি বিছানায় শুয়ে অঘরে ঘুমাচ্ছে। মুখের ওপর চুলগুলো এলোমেলোভাবে রয়েছে, যাতে মুখটা স্পষ্ট নয়। ঘরে কোনো দ্বিতীয় ব্যক্তি দেখতে পেলাম না। খুব অবাক হলাম অভিদাকে না দেখতে পেয়ে। তলা থেকে আমরা অভিদার গলার আওয়াজ পেয়েই ছুটে এসেছিলাম, কিন্তু অভিদাকে খুঁজে পাচ্ছিলাম না। জানি না তার কি বিপদ হয়েছে। হাতের লাইটটা নিয়ে ঘরের চারিদিকে ফেলতে লাগলাম। ঘরের একটা কোণে আলো ফেলতেই অভিদার মুখটা দেখতে পেলাম। মুখ গুঁজে পড়ে আছে, সংজ্ঞাহীন অবস্থায়। ছুটতে গিয়ে অভিদাকে তুলে ধরলাম। কপালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। টেবিলে থাকা বোতল থেকে জল দিয়ে চোখে মুখে ঝাপটা দিলাম। কিছুক্ষণ পরে খেয়াল করলাম অভিদার হুঁশ আসছে, হালকা চোখ খুলে তাকাচ্ছে। অভিদার চোখে মুখে একটা ভয় ভয় ভাব অনুভব করলাম, যেন খুব জোরে ভয় পেয়েছে ও। বৌদির দিকে হাত দেখে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু গুছিয়ে বলতে পারছিল না। আমাদের দেখা দেখি স্বামীজিও আমাদের সাথে সাথে ওপরে অভিদার ঘরে উঠে এসেছেন। ঘরের ভিতর থেকে খেয়াল করলাম উনি ঘরে চৌকাত ওপর হাত রেখে কিছুটা মুখে বিড়বিড় করছেন। অল্প কিছুক্ষণ এইভাবে থাকার পর উনি ঘরে প্রবেশ করলেন। উনি ঘরে প্রবেশের সাথে সাথেই ঘরে আলোটা জ্বলে উঠল। ঘরে অন্ধকার দূর হলো, চারিদিক স্পষ্ট হয়ে উঠল। জানালার কাছ দিয়ে একটা কালো পেঁচা বিশ্রী আওয়াজ করতে করতে উড়ে চলে গেল। অবিদা স্বামীজিকে দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। স্বামীজি এগিয়ে এসে অবিদার হাতটা শক্ত করে ধরে সান্ত্বনা দিতে থাকলো। স্বামীজি অবিদাকে বললেন, तू बहुत कोशिश किया बेटा, अब मेरी बारी है, मेरे को कुछ करने दे। तुझे अब चिंता करने की कोई जरूरत नहीं है, अब मैं ही कुछ करता हूँ। স্বামীজি এই বলে আমার হাত থেকে জলের বোতলটা চাইলেন। সেটা থেকে কিছুটা জল নিলেন, তারপর সেটাকে মুখের সামনে নিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে বৌদির উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন। বৌদির শরীরে জলের ফোঁটা পড়া মাত্রই
উনি পুরো ছটপটিয়ে উঠলেন, যেন তার গায়ে অ্যাসিড ছোড়া হলো। বৌদি একটা বিশ্রী কর্কশ গলায় স্বামীজির দিকে তেড়ে গেলেন, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারলেন না, যেন কিছু দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে। স্বামীজি আবার তার হাতে জল নিয়ে বৌদির দিকে ছুঁড়ে দিলেন। এবার বৌদি আরও দ্বিগুণ স্বরে চিল্লে উঠলেন, কিন্তু কোনো মতেই বিছানা ছাড়তে পারলেন না। কিছুক্ষণ বাদে স্বামীজি বেশ খাঁটা রেগে গিয়ে বৌদির উদ্দেশ্যে বললেন, কে তুই? কেন তুই নীরার শরীরকে বশ করেছিস? কি চাই তোর? বৌদি আর এখন বৌদি নেই, ওনার রূপ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। চুল অগোছালো হয়ে মুখের ওপর পড়েছে, হাঁটুর উপর ভর দিয়ে উঠে বসেছে, গলায় অন্য অচেনা সুর। এর আগে ওনাকে কোনো দিন এভাবে আমি দেখিনি। স্বামীজি আবারও একইভাবে জল ছুটতে যাচ্ছিল, ঠিক তখনই একটা চেনা গলার আওয়াজ শুনতে পেলাম। বৌদি কথা বলছে, কিন্তু সম্পূর্ণ অন্য গলার আওয়াজ। বৌদি বলছেন, আমি আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী ফিরে পেতে চাই। কথাগুলো বলার সময় বৌদি আমার দিকে করুণভাবে তাকিয়েছিল। আমি কথাগুলো শোনার সময় বৌদির মধ্যে নেহার উপস্থিতি অনুভব করছিলাম, যেন নেহা বৌদির মাধ্যমে আমাকে কথাগুলো বলছে। আমি কথাগুলো শোনার সময় দুর্বল হয়ে পড়ছিলাম, আমার চোখে জল চলে এসেছিল। কথাগুলো বলার সময় খেয়াল করছিলাম বৌদি যেন খুব কষ্ট পাচ্ছে, হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে বারে বারে, ঠিকভাবে কথা বলতে পারছে না। স্বামীজি আরও একবার জল হাতে নিয়ে বিড়বিড় করতে করতে বৌদির দিকে ছুটল। বৌদি স্বামীজির দিকে আর কোনোভাবে কোনো কিছু রিপ্লাই দিতে পারল না, কেমন যেন নিস্তব্ধ হয়ে ঘুমের করে লুটিয়ে পড়ল। স্বামীজি অভিজার কাছে এসে অভিদার হাত তুলে দাঁড় করালেন। বুঝলি তো, ও তোর নীরা নয়। আমি তোর নীরাকে তোর কাছে ফিরিয়ে দেব, সম্পূর্ণ সুস্থ রূপে, একদম আগের মতো। শুধু একটা কথা দে, তুই ভেঙে পড়বি না। তোকে ভেঙে পড়লে হবে না, অশুভ শক্তির কাছে তোকে জিততেই হবে। অভিদা স্বামীজির হাতে হাত রেখে সম্মতি জানালো। এর আগে অভিদাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। স্বামীজি সেদিনের মতো অভিদার ঘর থেকে চলে এলেন। অভিদার মাথার হাত রেখে আশ্বস্ত করে রেস্ট নেওয়ার কথা বললেন। নীরা বৌদিকে দেখলাম অচৈতন্যভাবে বিছানায় শুয়ে আছে। আমি নিচের ঘরে এসে স্বামীজিকে খুব চিন্তিত দেখলাম, কপালে হাত দিয়ে কি যেন একটা ভাবছে। আমি কাছে যেতে স্বামীজি বললেন, শোনো সুজি, কাল তুমি আমার সঙ্গে একটু সময় দিও। এই 6টা নাগাদ একটা জায়গায় যাওয়ার আছে। সকালবেলা খেয়াল করলাম স্বামীজি আমায় ডাকছেন। আমি চোখ কচলাতে কচলাতে উঠলাম। রাত্রে শুতে দেরি হয়েছিল, তাই সকালে ওঠার কথা খেয়াল ছিল না। স্বামীজি কিন্তু দিব্যি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছেন। আমি আর দেরি না করে তৎক্ষণাৎ রেডি হয়ে একসাথে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে নানা ব্যাপারে স্বামীজির সাথে আলোচনা করতে লাগলাম। স্বামীজি যেহেতু আগেও এখানে এসেছেন, তাই প্রায় বেশিরভাগ রাস্তায় স্বামীজির চেনা। রাস্তায় যেতে যেতে স্বামীজি অনেক অনুগামীরা তার সাথে দেখা করল এবং প্রণাম করতে থাকলো। এভাবে পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পাহাড়ে খাদের কাছাকাছি এসে পৌঁছালাম। খাদের কাছাকাছি আসার পরই আমার মনটা কেমন যেন বিচলিত হতে শুরু করলো। পুরনো স্মৃতিগুলো পুনর্জীবিত হতে থাকলো। স্বামীজি বললেন, চলো নিচে নামবো। আমি কিছু বলতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও স্বামীজিকে নিয়ে নিচে নামানো শুরু করলাম। স্বামীজি খাদের পাশ দিয়ে খাড়াইভাবে যাওয়ার চেষ্টা করছিল। আমিও স্বামীজি পিছু নিলাম। শুধু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরতে থাকলো, স্বামীজি কেন আমাকে এখানে নিচে নিয়ে যাচ্ছে? স্বামীজি নিজেও তো জানেন আমার অতীতের ঘটনা, তবে কেন কেন আমাকে এই অসহিষ্ণু পথের পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে? আমরা দুইজনে খুব সাবধানতার সহিত খাদের পাশের খাড়াই হয়ে নেমে যাওয়া রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। বেশ কিছু গাছ থাকা দরুন রোদের প্রভাব খুব কম ছিল এখানে। যত খাদের নিচের দিকে নামছিলাম তত আমার শরীর হালকা হয়ে আসছিল। শরীরে দুর্বলতা অনুভব করছিলাম।
স্বামীজি বোধহয় আমার মুখ দেখে কিছুটা অনুভব করেছিলেন, তাই তিনি আমার কাছে এসে আমার হাতটা ধরলেন। আমরা দুজন এবারে একসাথে নামতে লাগলাম। ধীরে ধীরে সেই জায়গাটা গিয়ে পৌঁছালাম যেখানে অ্যাক্সিডেন্টের পর আমাদের গাড়িটা এসে পড়েছিল। কাছে এসে দেখলাম এখনও কিছু ভগ্নাশেষ আছে সেখানে। স্বামীজি সেখানে নিচু হয়ে কিছু একটা খুঁজতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না স্বামীজি এখানে কি খুঁজে চলেছে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কি খুঁজছেন? কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। আমি ওনার উদ্দেশ্যটা ঠিক ঠাউর করতে পারলাম না। আমি একটু দূরে গিয়ে বড় পাথরের গায়ে হেলান দিয়ে দাঁড়ালাম। পায়ে ঠিক জোর পাচ্ছিলাম না। নেহার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল বারবার। সেদিনের কথাগুলো বারবার মনে পড়ছিল। আমি গাড়ি নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠছিলাম। নেহাকে নিয়ে পাহাড়ের ওপরে মন্দিরে যাচ্ছিলাম। মন্দিরে প্রণাম সেরে নেহাকে ওর বাপের বাড়ি ছেড়ে আসার কথা ছিল। আমি সামনের দিকে দেখতে পাচ্ছিলাম একটা লরি নেমে আসছে, কিন্তু ওই লরিটার নামার ধরনটা একটু অন্য রকম ছিল। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম লরিটা নিয়ন্ত্রণহীন। শেষ রক্ষা আর হলো না। গাড়িটা প্রায় সামনাসামনি এসে আমাদের গাড়িতে সজোরে ধাক্কা মারল। আমাদের গাড়িটা পাল্টি খেয়ে ওপর থেকে নিচে পড়ল। একটা প্রচণ্ড জোরে ঝটকা খেলাম। চোখ খুলে দেখলাম নেহার শরীরটা আমার পাশের সিটের রক্তাক্ত অবস্থায় খাবি খাচ্ছে। নেহা শেষবারের মতো আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়েছিল। কিছু হয়তো একটা বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারেনি। ইশারায় শুধু আমাদের বাচ্চার দিকে তাকিয়েছিল, আর চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে পড়ছিল। একটা সময় ক্ষণিকের জন্য প্রচণ্ড জোরে আমার হাত দুটো চেপে ধরেছিল। তারপর সারাটা শরীর স্তব্ধ হয়ে গেছিল। আমার পাশের সিটে বসে নেহার শরীরটাকে বারবার ধাক্কা দিয়েছিলাম। পা দুটো সামনের স্টিয়ারিংয়ের সাথে আটকে যাওয়ায় গাড়ি থেকে বেরোতে পারছিলাম না। শুধু পাগলের মতো চিল্লে যাচ্ছিলাম। তারপর একটা সময় নিজেও কোথায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এইসব কথাগুলো ভাবতে ভাবতে আমি হু হু করে কেঁদে যাচ্ছিলাম। মনের ভিতরটা পুরো হা হা করছিল। দাঁড়িয়ে থাকার ক্ষমতা আর ছিল না আমার। পাথরে ঠেসান দিয়ে বসে পড়লাম। স্বামীজি তখনও কিছু একটা খুঁজে যাচ্ছিল। স্বামীজি এতক্ষণ আমায় খেয়াল করেনি, কিন্তু এবার বোধ হয় আমায় খেয়াল করলেন। শুধু তুমি জিজ্ঞাসা করছিলে না কি খুঁজছি? আমি এখানে নেহার এমন একটা জিনিস খুঁজছি যা এখানেই পড়ে আছে, আর সেটার জন্যেই ও ইহলোক ত্যাগ করে যেতে পারছে না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে সাথে করে আনাটা খুব খুব জরুরি ছিল। না হলে নীরাকে অভিজীবনে ফিরিয়ে আনাটা অসম্ভব হয়ে যাবে। এই কথা শোনার পর আমার শত কষ্ট হলেও আমি স্বামীজিকে সহযোগিতা করার জন্য মনটাকে শক্ত করলাম। স্বামীজির সাথে আমিও চারিদিকে খুঁজতে লাগলাম, কোথাও যদি কিছু পাওয়া যায়। এভাবে খুঁজতে খুঁজতে একটা পাথরের খাঁজ থেকে কিছু একটা চকচক করতে দেখতে পেলাম। ভালো করে দেখার পর বুঝলাম ওটা নীরার মঙ্গলসূত্র। হাত ঢুকে বের করার চেষ্টা করলেও পারলাম না। স্বামীজিকে আওয়াজ দিয়ে ডাকলাম, ইশারায় ওনাকে দেখালাম। তারপর স্বামীজি আর আমি দুইজনে মিলে পাথরটা সরিয়ে নিচ থেকে মঙ্গলসূত্রটা বের করলাম। মঙ্গলসূত্রর একদিকটা ছিঁড়ে গেছে, ধুলো বালি লেগে নোংরা অবস্থায় পড়েছিল। এটা নেহার খুবই প্রিয় ছিল, কখনোই সে এটাকে হাতছাড়া করতো না। কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে আজ মঙ্গলসূত্রটি নেহার থেকে বিচ্ছিন্ন। এটাই আমি ভাবছিলাম। ঠিক তখনই স্বামীজি বললেন, হ্যাঁ, পাওয়া গেছে। শুধু তোমার এটার মায়া ত্যাগ করতে হবে। মঙ্গলসূত্রটা হাতে পেয়ে আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিন্তু স্বামীজির মুখের কথাটা শুনে চুপ মেরে গেলাম। নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, এই মঙ্গলসূত্রে বলিদান দিয়ে যদি কারোর মুখে হাসি ফোটানো যায় তাহলে তাই হোক। স্বামীজি মঙ্গলসূত্রটা হাতে নিয়ে পকেট থেকে একটা রুদ্রাক্ষের মালা বের করে তাতে জড়িয়ে দুই হাত জুড়ে আকাশের দিকে তুলে ধরলেন।
চোখ বন্ধ করে মুখ দিয়ে কিছু বিড়বিড় করে বলতে থাকলেন। আমি ব্যাপারগুলো অত্যন্ত আগ্রহের সাথে দেখছিলাম, কিন্তু কিছু ঠাওর করতে পারছিলাম না। কিছুক্ষণ পর খেয়াল করলাম চারিদিকটা কেমন যেন একটা মেঘাচ্ছন্ন ভাব হয়ে এসেছে। একটা ঠান্ডা আবহাওয়া চারিদিকে বেষ্টন করে এসেছে। হাত পাগুলো কেমন যেন ঠান্ডায় কুঁকড়ে গেল। আগে যদিও একটু আধটু রোদ হাত ছিল, কিন্তু এখন প্রায় নেই বললেই হয়। স্বামীজি একইভাবে হাত আকাশের দিকে তুলে দাঁড়িয়ে থাকলেন। এসবের অনুভূতি বোধহয় তিনি উপলব্ধি করতে পারলেন না। কিছুক্ষণ পর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। মনে হলো আকাশটা বোধহয় মাথায় ভেঙে পড়বে। সাথে সাথে অঝোরে বৃষ্টি শুরু হলো। আমি আর একভাবে কাছে দাঁড়িয়ে থাকতে না পেরে একটা পাথরের আড়ালে গিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করলাম। ঠিক সেই সময় একটা সজোরে বাজ পড়ল। চারিদিকটা কেঁপে উঠল। সাথে সাথে একটা আলোর ছটা স্বামীজির ঠিক হাতের উপর এসে পড়ল। আলো আর অন্ধকারের মাঝে একটা চেনা মুখের প্রতিচ্ছবি আমার চোখে ভেসে উঠল। আমি স্পষ্টভাবে নেহার মুখটা দেখতে পেলাম। স্বামীজির হাত থেকে আমায় দেওয়া সেই বিয়ের মঙ্গলসূত্রটা নেহা নিজের হাতে তুলে নিল। তারপর এক ঝলক আমার দিকে তাকিয়ে নিমেষের মধ্যে মিলিয়ে গেল। চারিদিকের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। স্বামীজি তার হাত দুটি আকাশের দিক থেকে নামিয়ে আনলেন। রুদ্রাক্ষের মালাখানি পুনরায় নমস্কার করে পকেটে ঢুকিয়ে রাখলেন। আমার দিকে হাসি মুখে এগিয়ে এসে বললেন, চলো যাওয়া যাক। আমিও স্বামীজির কথা সম্মতি জানিয়েই খাড়াই পথ ধরে উপরের দিকে উঠতে লাগলাম। উপরে এসে পুরোপুরি আশ্চর্য হয়ে গেলাম। নিচে অত বৃষ্টি হলো, কিন্তু ওপরে বৃষ্টি ছিটে ফোটাও নেই। চারিদিক খটখটে শুকনো। আমরা আর দেরি না করে সোজা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে স্বামীজি অভিদার ঘরে গিয়ে প্রবেশ করলেন। অভিদা স্বামীজির পা ছুঁয়ে নমস্কার করলেন। স্বামীজি অভিদার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মীরা বৌদি বিছানায় অচৈতন্যর মতো শুয়েছিল। স্বামীজি পকেট থেকে পুনরায় রুদ্রাক্ষের মালাটি বের করে নমস্কার করে বৌদির কপালে ঠেকালেন। বৌদি ঘুমন্ত অবস্থাতে একটু নড়ে উঠল। তারপর শরীরটা টান টান করে দুই একবার ঝটকানি দিয়ে পুনরায় শব্দ মেরে গেল। পরের দিন থেকেই যথারীতি বৌদিকে আমরা সম্পূর্ণ অন্য রূপে ফিরে পেলাম। অভিধার মুখে আবার নতুন করে হাসি ফুটে উঠল। বেশ কিছুদিন স্বামীজি আমাদের সাথে কাটানোর পর হরিদ্বার উদ্দেশ্যে রওনা হলেন। অভিধার কৃপায় আমি ইন্টারভিউ দিয়ে একটা কোম্পানিতে জয়েন করেছি। এই প্রায় মাসখানেক হলো। আজ হঠাৎ একটা সুখবর পেয়ে সোজা অফিস থেকে ছুটে নার্সিংহোমে গেলাম। নীরা বৌদি অ্যাডমিট হয়েছে। অভিদা বাবা হয়েছেন। নার্সিংহোমে গিয়ে দেখলাম সবাই রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছে, আনন্দে হাসাহাসি করছে। আমি যেতে অভিদা পিঠ চাপড়ে বললেন, কাকা হয়ে গেছিলে তুই, যা ভাইজির মুখটা একবার দেখে আয়। আমি খুব ধীরে ধীরে রুমে ঢুকলাম। চারিদিকে অনেকগুলো বেবি রাখা রয়েছে, ঠিক কোনটা বুঝতে পারছিলাম না। একজন নার্সকে পেশেন্টের নাম বলাতে কোনের একটা নির্দিষ্ট বেবির দিকে আঙুল দেখিয়ে দিল। আমি ছুটে গিয়ে দেখতে গেলাম। কি ফর্সা টুকটুকে একটা বাচ্চা তোয়ালে ঝুলিয়ে রাখা রয়েছে। আমি বেবি রাখা স্ট্যান্ডে হাত রেখে ওকে খুব মন দিয়ে দেখছিলাম। বাচ্চাটা অঘরে ঘুমোচ্ছিল। দূর থেকে একটা নার্স বলে উঠল, বেবি গায়ে হাত দেবেন না যেন। আমি ওনার দিকে পিছন ফিরে তাকালাম। হঠাৎ করে খেয়াল করলাম বাচ্চারা তার হাত বাড়িয়ে আমার হাতটা ধরছে। শুধু ধরছেই নয়, একটা বিশেষ কায়দায় হাতে একটা নির্দিষ্ট আঙুল দিয়ে আমার হাতে একটা নির্দিষ্ট আঙুলকে ধরে রয়েছে। আমি খানিকটা ঘাবড়ে গেলাম। বুকের ভিতরটা ধরাস করে উঠল। পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। এই একইভাবে নেহা ঘুমানোর সময় আমার হাতের আঙুল ধরে ঘুমাতো।